হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইমুল হাসান ফ্রম শিখবে সবাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর কথা হচ্ছে আপনাদের সাথে। লাস্ট 25th of ডিসেম্বর ছুটির কারণে আমাদের ক্লাসটা হয় নাই। লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা হচ্ছে ইউএক্স রিসার্চ বা ডিজাইন সম্পর্কে জেনেছিলাম, প্রোডাক্ট ডিজাইন লাইফ সাইকেল সম্পর্কে জেনেছিলাম। অ্যান্ড কোনো টাস্ক দিয়েছিলাম কিনা সেটা আমি ভুলে গেছি, একটু দেখতে হবে, বা আপনারা যদি মনে থাকে আমাকে বলেন। প্রোডাক্ট ডিজাইন আইডিয়ার অ্যাসাইনমেন্ট ছিল 5টা ও থেকে ইয়েস, 10টা। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের কি নিয়ে কাজ করব আমরা সেগুলো নিয়ে আইডিয়া জেনারেট করতে বলেছিলাম, অ্যান্ড আপনারা করেছেন অনেকেই, থ্যাংক ইউ সো মাচ। আমি ওইগুলো চেক করবো ইনশাল্লাহ। আজকে চেক করা পসিবল হবে কি না আমি শিওর না, কজ আমাদের যে টপিকটা ওইটাতে একটু কনসেন্ট্রেট করতে হবে শুরুতে, এবং ওইটা একটু ভালো মতো বুঝতে হবে। আর আজকে একটু তাড়া আছে আমার, তাড়া বলতে হয়তো একটু আর্লি শেষ করতে হবে আর কি, পার্সোনাল একটা কারণে। দেখা যাক কি হয়। যদি এটা আজকে চেক করতে না পারি ইনকেস, আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে অবশ্যই চেক করব। ওয়েল ডান, যারা করেছেন থ্যাংক ইউ। আমি এটা অবশ্যই দেখব, এবং আপনাদের সবার আইডিয়া থেকে একটা করে আইডিয়া অথবা একাধিক আইডিয়া বাছাই করে আপনারা যদি টিম আকারে কাজ করেন, তাহলে টিমের জন্য আমি হয়তো একটা সার্টেন টপিক চুজ করে দিব। যদি কেউ ইন্ডিভিজুয়ালি কাজ করতে চান, তাকেও আমি ওরকম গাইড করব, যাতে ওরকম আপনি আম, একটা সার্টেন টপিকে কাজ করতে পারেন আর কি। সো আপনারা ডিসাইড করবেন, যদি কেউ চান টিম আকারে কাজ করতে, আপনারা নিজেরা চাইলে কয়জন আছেন ক্লাসে? 12 জন। আপনারা চাইলে টিম ফর্ম করতে পারেন। এক একটা টিমে ম্যাক্সিমাম 3 জন করে থাকলেই চলবে। আর টিম আকারে প্রেফার করব যারা কিনা ধরেন একটু বিজি আছেন বা কাজ করতে, একা কাজ করতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে তাদেরকে আমি প্রেফার করবো আপনারা তাহলে টিম করে নেন, 2 জন 1 জন 3 জন মিলে এরকম টিম করে নিতে পারেন। আর যারা পারবেন একা, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আমি প্রেফার করি আপনারা 1 জন 2 জন 3 জন করে একটা টিম করে ফেলেন। একজনও তো টিম হয় না, দুইটা বা 2 জন অথবা 3 জন অ্যাকচুয়ালি, তখন ভালো হয় টিমের ফরমেশনটা। সো এটা ডিপেন্ড করে, আপনারা যদি যেভাবে চান ইচ্ছা করতে পারেন। কেউ যদি টিম করেন আমাকে জানায়েন, হ্যাঁ ভাই আমরা এই 2 জন বা 3 জন মিলে টিম করছি। ম্যাক্সিমাম 3 জন থাকবেন একটা টিমে, হ্যাঁ, এবং আমাকে জানাবেন। আর সব মিলিয়ে 3টা টিমের বেশি হওয়ার দরকার নেই। 3টা টিমের বেশি হইলে আমাদের আবার দেখা যায় সব কিছু কাভার করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো 3 জন করে এক একটা টিমে, এবং ম্যাক্সিমাম 3 জন, 3 জন এবং ম্যাক্সিমাম 3টা টিম। আমি হয়তো একটা সর্বোচ্চ অ্যালাউ করবো, 4টা টিম, এর বেশি না। কজ আমি জানি সবাই আপনারা অ্যাক্টিভ মেম্বার না। আপনারা যারা টিম করবেন অবশ্যই অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে তারপর টিমটা করবেন, অ্যান্ড অনেকেই অলরেডি দেখছেন হয়তো ড্রপ আউট হয়ে গেছে। সো যারা কমিটেড, কাজ শিখতে চান, বুঝতে চান, বা আসলেই শিখতে আগ্রহী, ইউএক্স রিসার্চ বা ইউআই ইউএক্স ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন ইন্টারেস্ট আছে, তাহলে তারা কাজ করে আর কি এই জিনিসটাতে উপভোগ করবেন। আদারওয়াইজ আপনাদের এটা অনেক সময় মনে হবে বার্ডেন, বা কেন যে ভর্তি হয়েছি ভুল করে, কী সব আজেরা কাজ করায়, ভালো লাগে না, এরকম মনে হতে পারে। বাট আপনি যদি আগ্রহী থাকেন অবশ্যই ভালো লাগবে জিনিসগুলো। ওকে, লাস্ট ক্লাসে আমরা যে টপিকটাতে ছিলাম বা পড়েছিলাম, সেটা নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। একটু রিমাইন্ডার দিব আমরা। আমরা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন লাইফ সাইকেল সম্পর্কে জেনেছিলাম, ওখানে কিছু স্টেপস ছিল। আমি একটু জানতে চাই কয়টা স্টেপ ছিল এবং সেই স্টেপসগুলো কী কী, আপনাদের কি মনে আছে? সবাই মিলে একটু আমাকে রিমাইন্ডার দেন তো। জি ভাই, আমার প্রোডাক্ট ডিজাইন লাইফ সাইকেলে টোটাল কয়টা যেন ছিল? 5টা ছিল স্যার টোটাল। থ্যাংক ইউ। ব্রেন জি, ডিফাইন, ডিজাইন, টেস্ট এন্ড লঞ্চ। লাভলি। ব্রেনস্টর্মিং, ডিফাইন, ডিজাইন, টেস্ট অ্যান্ড দেন লাস্টলি আমরা লঞ্চ করি। সো এই 5টা সিকোয়েন্স আমি লাস্ট ক্লাসে এক্সপ্লেন করেছিলাম প্রত্যেকটা। এই প্রত্যেকটা সিকোয়েন্স যদি আপনি বুঝে থাকেন টুকটাক, সেগুলো এখন আপনি রিলেট করতে পারবেন। কজ আজকের যে টপিকটা আমি দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ টপিক ইউএক্স রিসার্চের ক্ষেত্রে, অ্যান্ড আমরা এইটা আজকে শিখব। সো সরাসরি কথা না বাড়িয়ে আমি আমার টপিকে চলে যাই এবং স্লাইডে চলে যাচ্ছি। আমরা আজকে ইউএক্স ডিজাইন ফ্রেমওয়ার্কস সম্পর্কে জানবো। ফ্রেমওয়ার্ক কী সেটাও এক্সপ্লেন করব। তারপর পৃথিবীতে বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক অ্যাভেলেবেল, ইউএক্স ডিজাইন করার সময় এগুলো ফলো করা হয়। তো আমরা সেই সকল ফ্রেমওয়ার্কগুলোর সাথে পরিচিত হব। কোন ফ্রেমওয়ার্কে কী কী স্টেপস ফলো করা হয় সেগুলো সম্পর্কে আমরা একে একে জানার চেষ্টা করব।
ওয়েল আপনারা চাইলে নোট করতে পারেন আজকের ক্লাসটাতে, মানে ক্লাসটা শেষ হবে যখন আপনারা যদি পারেন এখন করতে পারেন, অথবা পরবর্তীতেও চাইলে করতে পারেন ক্লাসের রেকর্ড দেখে। বাট নোট না করলে আপনাদের জন্য এগুলো মনে রাখা একটু ডিফিকাল্ট হবে, বিকজ অনেক কিছুই আসতে চলেছে। ওয়েল আমি স্লাইড শোটা অন করলাম অ্যান্ড ইয়াপ, ইউএক্স ডিজাইন ফ্রেমওয়ার্কস, হোয়াট আর দ্য মোস্ট ইউজফুল ওয়ান্স। ইউএক্স ডিজাইন ফ্রেমওয়ার্ক পৃথিবীতে অনেক রকমেরই আছে, এবং এগুলোর মধ্যে কিছু কিছু আছে খুবই মানে ইউজফুল, বেশি আর কি, এরা বা বেশি বলা যায় ফলপ্রসূ হয় যদি আমরা কিছু কিছু ফ্রেমওয়ার্ক ফলো করি, কাজে দেয় আর কি। ফ্রেমওয়ার্ক বলতে মূলত কোনো একটা সার্টেন কাজ করার প্রসেসকে বোঝায়। যেমন প্রোডাক্ট ডিজাইনের লাইফ সাইকেলের মধ্যে যে আমরা স্টেপসগুলো পেয়েছিলাম, সেই স্টেপসগুলোই করার ক্ষেত্রে সে আপনি ডিজাইন করবেন, কিভাবে করবেন, আপনি ব্রেনস্টর্মিং করবেন, কিভাবে করলে ব্রেনস্টর্মিংটা পারফেক্ট হবে, আপনি টেস্টিং করাবেন, ওকে কীভাবে টেস্টিং করালে আউটপুটটা বেস্ট আসবে। এই জিনিসগুলো আর কি এক একটা স্টেপস করার সময় এক এক ধরনের এক এক রকমের পদ্ধতি ফলো করা হয় বা ম্যাথোডোলজি ফলো করা হয়। তো ওই ম্যাথোডোলজিগুলো একসাথেই মূলত ফ্রেমওয়ার্ক নামে পরিচিত। হ্যাঁ, ইউএক্স ডিজাইন ফ্রেমওয়ার্কস এটার আসলে কেন দরকার সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। মেনি অর্গানাইজেশনস অ্যান্ড স্টার্টআপস অ্যাডপ্ট ওয়ান অর মোর ইউএক্স ডিজাইন ফ্রেমওয়ার্কস টু ডেলিভার সাকসেসফুল প্রজেক্টস। বিভিন্ন স্টার্টআপসগুলো অথবা বিজনেস যখন কেউ ফর্ম করে, আর যে কোনো অর্গানাইজেশন বলেন, তারা এক বা একাধিক ফ্রেমওয়ার্ক ফলো করে তাদের ইউএক্স ডিজাইনটা করে থাকে, যাতে করে তারা একটা সাকসেসফুল প্রজেক্ট কমপ্লিট করতে পারে বা লঞ্চ করতে পারে। ডিজাইন টিমস ইউজ দিস ফ্রেমওয়ার্কস টু গাইড ডিসিশন মেকিং অ্যান্ড সলভ প্রবলেমস। আর প্রত্যেকটা স্টার্টআপে বা অর্গানাইজেশনে যখন নাকি ডিজাইনের রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো একটা টিম আকারে করা হয়। কখনোই একার পক্ষে ডিজাইন সব কমপ্লিট করা একটু ডিফিকাল্ট হয়। তো এক্ষেত্রে একটা ডিজাইন টিম থাকে একটা অর্গানাইজেশনে অথবা একটা স্টার্টআপের মধ্যে, ডিজাইন টিম বলে একটা আলাদা টিম থাকে। অ্যান্ড ওখানে লিড থাকতে পারে প্রোডাক্ট ডিজাইন বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট লিড থাকতে পারে, এরকম বিভিন্ন রকমের মেম্বার্সরা বা টিম প্লেয়াররা এখানে কাজ করে। সো ওনাদের ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটি এটাকে ত্বরান্বিত করার জন্য ফ্রেমওয়ার্ক ফলো করাটা একটা উত্তম উপায় বলা যায়। ফ্রেমওয়ার্ক ছাড়া যদি কেউ কাজ করে, হয়তো করা যাবে, ডিসিশন মেকিং করা যাবে, প্রবলেম সলভ করা যাবে, কিন্তু সেগুলো অ্যাকুরেসিটা হয়তো একটু প্রশ্নবিদ্ধ থেকে যাবে যে এটা অ্যাকুরেট হয়েছে কি না, বা এর থেকে বেটার কি হইতো, বা এটা আসলেও কতটুকু ফ্রুটফুল হলো, এরকম জিনিসগুলো নিয়ে ডাউটফুল থাকবে আর কি। সো ফ্রেমওয়ার্কটা অলরেডি যেহেতু প্রুভেন, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড সবাই ফলো করছে, সেক্ষেত্রে এটা দেখা যায় আপনি যদি একটা প্রুভেন বা একটা এমন পথে হাঁটেন যেই পথে আগে কেউ গিয়েছে এবং তাদের এক্সপিরিয়েন্স তারা পাবলিক করে দিয়েছে, তাহলে আপনি হয়তো ওইটাকে ওইভাবে আর কি সন্তর্পণে আপনি অগ্রসর হবেন। আর যদি এমন হয় আপনি পুরাই একদম নতুন কোনো কিছু এক্সপ্লোর করছেন, সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হবে এবং এই ক্ষেত্রে আপনার প্রতিনিয়ত হয়তো ভুল ডিসিশন আসতে পারে। হ্যাঁ, সো এর জন্য আমরা চেষ্টা করি যে ফ্রেমওয়ার্কগুলোকে ফলো করার, যাতে যেগুলো মানুষ আগেও তাদের প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে, তাদের আউটপুটগুলো আমরা দেখতে পাচ্ছি, পজিটিভ নেগেটিভ ফিডব্যাকগুলো অ্যাভেলেবল, অ্যান্ড ওখান থেকে আমি আমার প্রোডাক্টের মধ্যে ওই ফিডব্যাকসগুলোকে কাজে লাগাতে পারছি, যার কারণে ফ্রেমওয়ার্ক ফলো করাটা জরুরি আর কি। একটা এক্সাম্পলের মাধ্যমে আপনি রিলেট করতে পারেন। সে আপনি কোথাও ঘুরতে যাবেন, সাপোজ, সো ঘুরতে যাবেন, এখানটাতে আপনি যদি এমন হয় যে আপনি কখনও ওইখানে যান নাই, অ্যান্ড আপনি এক্ষেত্রে কী প্রেফার করবেন? ইউটিউবে গিয়ে হয়তো বিভিন্ন ট্রাভেল ব্লগারদের ভিডিও দেখবেন যে কোথায় কীভাবে যাইতে হয়, কোন জায়গায় কস্ট কীভাবে মিনিমাইজ করা যায়, কোনটা বেস্ট হবে, কোন জিনিসটা ভালো না, কোথায় কীভাবে সতর্ক থাকতে হবে, আনুষঙ্গিক কী কী নেওয়া লাগবে। তো এই সার্বিক ব্যাপারে একটা ধারণা পাওয়ার জন্য আপনি কী করেন? পূর্বে কেউ একজন ওখানে গিয়েছে এবং তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, ওনারটা ফলো করেন, রাইট? যাবেন কিন্তু আপনি, তাই না? যাবেন আপনি, আপনারই ট্রাভেল হবে, আপনিই উপভোগ করবেন, কিন্তু ওনার আগে থেকে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনার কাজে দিচ্ছে। আপনি যে ওখানটাতে প্রবলেমগুলো হয়তো কম ফেস করবেন, যেটা কিনা আপনি একদম নতুন অবস্থায় গেলে যেটা হয়তো ওর থেকে কিছুটা হলেও আপনি হয়তো বলা যায় রিলিফ থাকবেন আর কি, যে এই বিষয়গুলো আগে থেকে আপনাকে এত থাকা যাবে। সো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যদি কস্ট মিনিমাইজ করতে চান, আপনি যদি রিস্ক ফ্যাক্টর কমাইতে চান বিজনেসের মধ্যে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা প্রুভেন ফ্রেমওয়ার্ক ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ আ রিমাইন্ডার, আ ফ্রেমওয়ার্ক ক্রিয়েটস দ্য বেসিক স্ট্রাকচার দ্যাট ফোকাসেস অ্যান্ড সাপোর্টস দ্য প্রবলেম ইউ আর ট্রাইং টু সলভ, কাইন্ড অফ লাইক অ্যান আউটলাইন ফর প্রজেক্ট।
যখন একটা প্রজেক্ট আপনি ডিজাইন করবেন, ফ্রেমওয়ার্কটা হচ্ছে অনেকগুলো স্ট্রাকচারের সমন্বয়ে গঠিত হয়, যেগুলো কিনা আপনাকে প্রবলেম সলভ করতে সাহায্য করবে। অ্যান্ড এটাকে বলা যায় আউটলাইন টাইপের বা সিলেবাস টাইপের, যে কোন কোন বিষয়গুলো আমরা করতে চলেছি এটা একটা আউটলাইন আর কি। স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমিক সব কিছু গাইডলাইন দেওয়া থাকে। ওয়েল, হোয়াট ইজ আ ডিজাইন ফ্রেমওয়ার্ক? আসলে ডিজাইন জিনিসটা কি একটু এক্সপ্লেন করা হয়েছে এখানে। আর ডিজাইন ফ্রেমওয়ার্ক ইজ আ সেট অফ টুলস, ওয়ার্কফ্লোজ, প্রোটোকলস অ্যান্ড প্রসেসেস ফর ডিজাইন প্রজেক্টস। বিভিন্ন ওয়ার্কফ্লো, টুলস অ্যান্ড প্রোটোকলসের সমন্বয়েই মূলত একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়, যেমনটা একটু আগেও আমি বলছিলাম, এবং অনেকগুলো প্রসেসের সমন্বয়ে মূলত এটা গঠিত হয়। আর ডিজাইন ফ্রেমওয়ার্কস প্রোভাইড টিমস উইথ আ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু সলভিং প্রবলেমস অ্যান্ড ডেলিভারিং প্রজেক্টস। একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে আপনি যদি আগান, তখন এই জিনিসটা ইজি হবে আপনার জন্য এবং আপনার টিমের জন্য, যেটা নিয়ে ইতিমধ্যে হয়তো আমি অনেক বলেছি। Design frameworks help with onboarding new hires or handing over responsibilities. এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনো একটা ডিজাইন টিমে যখন কেউ কাজ করে, তো সারা জীবন যে সে ওখানে কাজ করবে এটার কোনো গ্যারান্টি নাই, বা এমন হতে পারে ওনার রিপ্লেসমেন্টে কেউ আসলো অথবা নতুন কেউ জয়েন করলো টিমে। সেই ক্ষেত্রে আপনি যদি ফ্রেমওয়ার্ক ফলো করেন এবং সেই ফ্রেমওয়ার্ক নিয়ে যদি পৃথিবীর প্রত্যেকটা ইউএক্স ডিজাইনার ইউএক্স ডিজাইন করার আগে পড়াশোনা করা থাকে, অর্থাৎ যেমনটা আপনারা আজকে পড়াশোনা করতেছেন অ্যাজ আ ইউএক্স ডিজাইনার, আপনি যদি নিজেকে বিল্ড করতে চান, অবশ্যই আপনার ফ্রেমওয়ার্ক সম্পর্কে স্টাডি থাকতে হবে। সো নতুন হোক, যে কেউ টিমে আসুক, সে তো অবশ্যই এগুলো শিখিয়ে আসবে, তাই না? সো আপনি যদি নতুন কাউকে হায়ারও করেন এবং সে যদি ফ্রেমওয়ার্ক বুঝে, আপনাকে দেখা যাবে তাকে অনবোর্ড করা অথবা তাকে রেসপন্সিবিলিটিটা বুঝিয়ে দেওয়া বা হ্যান্ড ওভার করাতে খুব বেশি বেগ পেতে হবে না, এবং এটা অনেক দারুণভাবে হেল্প করে। হ্যাঁ, যখন আপনি নতুন কোনো টিমের অংশ হবেন, তখন ফ্রেমওয়ার্কটা ওনারা কোনটা ফলো করছে, ওনারা কোন স্পেসিফিক যদি কোনো নতুন ফ্রেমওয়ার্ক ফলো করে সেটা কেমন, এটা নিয়ে আপনি সহজেই স্টাডি করতে পারবেন। বাই ফলোয়িং আ ফ্যামিলিয়ার স্ট্রাকচার্ড প্রসেস, নিউ টিম মেম্বার্স নো ওয়্যার দে আর ইন দ্য ডিজাইন প্রসেস অ্যান্ড হাউ টু ক্যারি দ্য প্রজেক্ট টু কমপ্লিশন। নতুন কেউ যখন আসে এবং আপনি যদি ফ্যামিলিয়ার কোনো একটা স্ট্রাকচার্ড প্রসেস ফলো করেন, তখন নতুন টিম মেম্বার যিনি আসুক না কেন, উনি খুব ভালো মতোই ধরতে পারে যে ডিজাইনটা এখন কোথায় আছে এবং আমি কোথা থেকে শুরু করব, কোন দিকে এগিয়ে যাচ্ছি আমরা, কোন দিকে আমাদের এটার এন্ডিং, সেই বিষয়গুলো বা এটা শেষ করার পর্যায়টা কেমন হবে, সেই বিষয়গুলো সে আগে থেকেই অনুধাবন করতে পারে এবং সহজে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। সো এর জন্য মূলত ডিজাইন ফ্রেমওয়ার্কের চাহিদা বা গুরুত্বটা আরও বেশি বা বেড়ে যায়। ওয়েল, why do we need to design frameworks? আমাদের ফ্রেমওয়ার্কটা আসলে কেন দরকার? এখানটাতে আমি যে কথাগুলো বলেছি সেগুলো হয়তো একটু রিলেট করতে পারবেন। টিমস ডেলিভার প্রজেক্টস methodically and consistently, and UX designers, product teams and engineers communicate and collaborate throughout the product development process. এইটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। প্রথমটা হয়তো বুঝতে পেরেছেন, টিমের একটা ম্যাথডিক্যাল এবং কনসিস্টেন্ট একটা ওয়েই থাকে কাজ করার। এবং যারা নাকি ইউএক্স ডিজাইনার, তারা তো রিসার্চ করে, ইউআই ডিজাইনাররা ইউআই ভিজুয়ালটা ডিজাইন করে। এখন যারা নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা তো এটাকে ডেভেলপ করবে, হ্যাঁ, এবং এই প্রোডাক্টটাকে একটা সার্টেন রূপান্তরিত করবে, কোডিংয়ের থ্রুতে তারা প্রোগ্রামিং করে জিনিসটাকে একটা ফাইনাল আউটপুট নিয়ে আসবে। অ্যান্ড এটা ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য। যদি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট হয় এবং এটা যদি আপনি দেখতে পান, চোখের সামনে কোনো কিছু একটা বানান এবং সেটা যদি আপনি লঞ্চ করতে চান, অবশ্যই কোনো না কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা হচ্ছে যারা কিনা মেশিনারি এগুলো নিয়ে পড়াশোনা করেছে, তাদের হয়তো এটা নিয়ে কাজ করা লাগবে। অ্যান্ড আপনি অ্যাজ আ ইউএক্স ডিজাইনার তাদের সাথে একটা কমিউনিকেশনের অবশ্যই সমন্বয় থাকতে হবে। কমিউনিকেশন গ্যাপ থাকলে কোলাবোরেশনটা প্রপার হবে না। সো প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ার অ্যান্ড ইউএক্স ডিজাইনারদেরকে অ্যালাইন থাকা লাগে, এবং আমরা যদি ফ্রেমওয়ার্ক ফলো করি সেক্ষেত্রে অ্যালাইন থাকাটা খুবই সহজ হয়। ফিভার ইরর অ্যান্ড ডিজাইন ড্রিফট, এখানটাতে ইরর রেটটা অনেক কমে যায় যখন আপনি একটা রিনোড ফ্রেমওয়ার্ক ফলো করবেন। সেখানে ভুলগুলো আপনি এড়িয়ে চলতে পারবেন, কজ আগে থেকেই হয়তো এই ফ্রেমওয়ার্কগুলো ফলো করার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জেস আসবে সেটা আপনি জানা থাকবে আপনার, যার কারণে আপনার ইরর রেটটা কমে যাবে এবং ডিজাইনের মধ্যে ড্রিফট কম আসবে। ডিজাইনটা খুব বেশি বৈচিত্র্যপূর্ণ হবে না, আপনি হয়তো একটা সার্টেন ওয়েতে আগাতে পারবেন এবং সমান তালে আগাতে পারবেন। অ্যান্ড দেন রিডিউস বটলনেকস অ্যান্ড ম্যাক্সিমাইজ এফিসিয়েন্সি। বটলনেক বলতে বোঝায় একটা বটলের স্ট্রাকচার যেমন হয়, বটলটা ভিতরে একদম
পর্যাপ্ত জায়গায় আছে, কিন্তু মুখখাটা যেখানে লাগায়, বটলের যে ক্যাপটা যেখানে লাগানো হয়, এই জায়গাটা দেখেন যে একদম সরু, তাই না? আপনি যদি খুব দ্রুত ওখান থেকে কোনো কিছু আউটপুট নিয়ে আসতে চান, দেখা যায় ওখানে আটকে যায় বারবার। আপনি যদি বোতল থেকে পানি ডালেন, খুব দ্রুত ডালতে চান যদি, দেখবেন আসতে চায় না, তাই না? আটকে যায়, বাতাসের একটা চাপ মানে একটু বাধা সৃষ্টি করে। সো এই জিনিসটাকে বলা হয় বটল নেক, কোনো কিছুর মধ্যে বাধা প্রদান করা বা আটকে যাওয়া বারবার। সো এখানটাতে আমাদের যখন আমরা ফ্রেমওয়ার্ক ফলো করব, তখন আমাদের বটল নেকের মতো অবস্থাটা একটু কমবে, রিডিউস হবে, এবং এর ফলে আমাদের এফিসিয়েন্সি বাড়বে, কার্যক্ষমতা বেড়ে যাবে, এবং কাজ করাটা দেখা যাবে অল্প সময়ে আমরা অধিক বা সাকসেসফুলি এই জিনিসটা কমপ্লিট করতে পারবো খুব স্বল্প সময়ের মধ্যে আর কি। এফিসিয়েন্সি বিভিন্ন রকম হতে পারে, লাইক টাইমের ক্ষেত্রে, তারপর কস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, বিভিন্ন দিক থেকে আমরা এফিসিয়েন্ট হব আরও। প্রোভাইড টিমস উইথ অ্যাপ্রুভড টুলস অ্যান্ড টেকনিক্স টু সলভ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস। টিমের ক্ষেত্রে দেখা যায় তাদের অ্যাপ্রুভড, অর্থাৎ আগে থেকে এটা প্রমাণিত হয়েছে, মানুষ ইউজ করেছে, এবং টেকনিকটা পারফেক্ট একটা টেকনিক এই ডিজাইনের প্রবলেমটা সলভ করার জন্য, এবং বিভিন্ন চ্যালেঞ্জেসের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জেস আসবে, সেগুলোর ক্ষেত্রে কী ধরনের টেকনিক অ্যাপ্লাই করা দরকার, সেই ব্যাপারগুলো টিমের মানুষ সহজেই বুঝতে পারবে, বা ওনাদের জন্য ফ্রেমওয়ার্কের ফলো করার ফলে এই জিনিসটা ইজি হয়, এবং বারংবার কাজ করার প্রয়োজন হয় না। কোথায় এক্স্যাক্টলি প্রবলেমটা হচ্ছে সেটাকে সহজেই ফাইন্ড আউট করা যায়। সো এইগুলো হচ্ছে মূলত ইউএক্স ডিজাইনে ফ্রেমওয়ার্ক ইউজ করার প্রয়োজনীয়তা। অ্যান্ড আমরা শুরু করছি ইউএক্স ডিজাইনের ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানা। সো প্রথম যে ফ্রেমওয়ার্কটা, সেটার নাম হচ্ছে ইউজার সেন্টার্ড ডিজাইন প্রসেস। কেমন? প্রথম ফ্রেমওয়ার্কটার নাম ইউজার সেন্টার্ড ডিজাইন প্রসেস, এটা ফ্রেমওয়ার্কের নামই এরকম। হ্যাঁ, সো এখানে 4টা স্টেপ দেখা যাচ্ছে, এবং এই 4টা স্টেপ বা 5টা স্টেপ, যতগুলো স্টেপই থাকুক না কেন, আপনি কিন্তু রিলেট করতে পারবেন, এবং সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন লাইফ সাইকেলের সাথে, যেটা গত ক্লাসে আপনারা পড়েছিলেন। ওকে, সো ইউজার সেন্টার ডিজাইন যখন করা হয়, তখন সব কিছু মূলত ইউজারদের কে সামনে রেখেই করা হয়। সামনে রেখে বলতে বোঝাচ্ছি আমি ওনাদের চাহিদার কথা মাথায় রেখে, ওনারা কী চাচ্ছে। ইচ ফেজেস অফ দ্য ইউজার সেন্টার ডিজাইন প্রসেস ফোকাসেস অন ইউজার্স and their needs. It's an iterative process, which means that designers go back to certain phase again and again to refine their designs and create the best possible product for their intended users. User centered ডিজাইনের মধ্যে মূলত যেমনটা বললাম, ইউজারদের চাহিদার কথা মাথায় রাখা হয়। অ্যাট দ্য সেম টাইম এটা একটা আইটারেটিভ প্রসেস। আইটারেটিভ মানে হচ্ছে বারবার যেটাকে চেঞ্জ করা হয়, বা রিভিশন বলতে পারেন আপনি। বারবার রিভিশন করে চেঞ্জ করে আপনি আগাতে পারবেন, এবং ডিজাইনাররা যখন এটাতে কাজ করবে, তখন তারা কোনো একটা সার্টেন ফেজে, 4টা ফেজ তো এখানে, বা 4টা স্টেপ, তো যে কোনো একটাতে সে চাইলে ব্যাক করতে পারবে, ফরওয়ার্ড করতে পারবে, আবার ব্যাক করতে পারবে, ফরওয়ার্ড করতে পারবে, এভাবে করে তাদের ডিজাইনটাকে রিফাইন করতে পারবে। এটার ফলে যা হবে, বেস্ট পসিবল আউটপুটটা আমরা বের করে নিয়ে আসতে পারবো টার্গেটেড অডিয়েন্স অথবা পটেনশিয়াল ইউজারদের জন্য। সো 4টা স্টেপ কী কী? প্রথম স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ইউজার এক্সপিরিয়েন্স দ্য প্রোডাক্ট। ইউজাররা তাদের প্রোডাক্টটা ব্যবহার করার পর কেমন এক্সপিরিয়েন্স করছে। স্পেসিফাই দ্য ইউজার নিডস। ইউজার্সদের নিডসটা স্পেসিফিকলি জানতে হবে, ওনারা কী চাচ্ছে, এবং ওই নিডস অনুযায়ী আমাকে একটা সলিউশন ডিজাইন করতে হবে, এবং সেই সলিউশনটা ইভ্যালুয়েট করতে হবে, ইভ্যালুয়েট সলিউশন এগেইনস্ট দ্য ইউজার নিডস। সো আমরা যে নিডটা জেনেছিলাম ইউজারদের, সেই নিড অনুযায়ী আমাদের সলিউশনটা ঠিক আছে কিনা সেটা আমরা ইভ্যালুয়েট করব, অর্থাৎ পরীক্ষা চালাবো যে ঠিক আছে কিনা জিনিসটা চেক করবো আর কি। সো এই 4টা স্টেপ আমরা ফলো করি, এবং এইগুলোর উপরের দিকে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যারো দেয়া কিছু, তাই না? এটার মানে হচ্ছে আপনি চাইলে লাস্ট স্টেপে গিয়ে যদি মনে হয়, যদি ফিল করেন যে আমাদের ইউজার নিডস আমরা ঠিকই সাবমিট করছি, কিন্তু ডিজাইনের সলিউশনটা যেটা করেছি সেটাতে ভুল ছিল, তাহলে আপনি চাইলে এই ইভ্যালুয়েশন থেকে ডিজাইনের সলিউশনে ব্যাক করতে পারবেন। অ্যান্ড আপনি যদি চান যে ইভ্যালুয়েট সলিউশন থেকে আপনি হচ্ছে সেকেন্ড ফেজে চলে আসবেন, অর্থাৎ আপনার ডিজাইনটা ঠিক আছে মোটামুটি, বাট অথবা ডিজাইন ঠিক নেই, ইভেন আপনার ইউজারের যে নিডটা ডিফাইন করছেন আপনি সেটাও ঠিক নেই, আপনি চাইলে সেকেন্ড স্টেপেও চলে আসতে পারবেন। আবার যদি ফিল করেন যে না, আমার একদম শুরু থেকেই ভুল ছিল, বা আমি ঠিকমতো বুঝতেই পারি না ইউজাররা কী চাচ্ছে, সেক্ষেত্রে আপনি একদম শুরু থেকে আবার শুরু করতে পারেন এবং ফরওয়ার্ড করতে পারেন। এই হলো
ইউজার সেন্টার্ড ডিজাইন প্রসেস, এটা একটা ফ্রেমওয়ার্ক, কেমন? অ্যান্ড দেন আরেকটা ফ্রেমওয়ার্ক আমরা জানবো, এবং এইগুলো প্রত্যেকটাই এক্সপ্লেইন করা হয়েছে, অ্যান্ড আমি যেমনগুলো বলেছি ঠিক তাই যেটা আর কি এক্সপ্লেইন করা হয়েছে। তো সেকেন্ড যেটা, সেই জিনিসটা হচ্ছে দ্য 5 এলিমেন্টস অফ ইউএক্স ডিজাইন। এটা হচ্ছে 2 নম্বর ফ্রেমওয়ার্কটা, অর্থাৎ দ্বিতীয় আমরা যেটা সম্পর্কে জানবো, প্রথমটা ছিল ইউজার সেন্টার্ড, আর এটা হচ্ছে 5 এলিমেন্টস অফ ইউএক্স ডিজাইন। হ্যাঁ, এই ফ্রেমওয়ার্কটার নাম এরকম, 5 এলিমেন্টস অফ ইউএক্স ডিজাইন। আচ্ছা, the 5 elements of UX design is a framework of steps that UX designers take to turn an idea into a working product. The 5 elements are the bottom to top: strategy, scope, structure, skeleton and surface. So এখানে 5টা এলিমেন্ট দেয়া আছে যেগুলোর নাম এখানে বলা হচ্ছে। নিচ থেকে উপরের দিকে যদি যাই, স্ট্র্যাটেজি, স্কোপ, স্ট্রাকচার, স্কেলিটন অ্যান্ড সারফেস, এই 5টা স্টেপের মাধ্যমে মূলত বা 5টা এলিমেন্টের মাধ্যমে এই ফ্রেমওয়ার্কটা তৈরি। আমি একটু এক্সপ্লেইন করি। পাশে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, যেখানে একটা বিল্ডিং লাইক কনস্ট্রাকশন টাইপ এরকম একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেখানে একদম বটমে অ্যাবস্ট্রাক্ট লেখা এবং একদম উপরে কনক্রিট লেখা। এই দুইটা কথার মানে কি আপনারা বলতে পারবেন? বা আমি যদি আপনাদেরকে এক্সপ্লেইন করি, হ্যান্ড রেজ করেছিলেন কেউ? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সো এখানটাতে অ্যাবস্ট্রাক্ট বলতে এমন কিছু বোঝাচ্ছে যেটা কিনা বিমূর্ত বা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ইমাজিন করা যায়। অর্থাৎ আপনি যখন নাকি একটা প্রোডাক্ট ডিজাইন বা স্টার্ট আপ যখন শুরু করবেন ভাবছেন, এটা কি থাকে? এটা হচ্ছে একটা সুপ্ত আইডিয়া থাকে, এমন কিছু যেটা কিনা ধরা ছোঁয়া যায় না, জাস্ট কল্পনাই করতে পারছেন আপনি বা ফিল করতে পারবেন হয়তো। সো এই অ্যাবস্ট্রাক্ট একটা জিনিসকে একদম কনক্রিট মানে কি? এটা হচ্ছে একদম সলিড একটা জিনিস, যেটা কিনা একদম ফাইনাল ডিসিশন মেকিং টাইপের কিছু একটা। সো সুপ্ত একটা আইডিয়াকে একদম কনক্রিট সলিউশনে নিয়ে আসা যে স্টেপস, তো শুরু থেকে এটা অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া থাকে, এটাকে কনক্রিট করে ফেলি আমরা, একটা ফাইনাল ডিসিশনে চলে আসি। সো এই ডিসিশনে আসার জন্য আমাদেরকে 5টা ধাপ অতিক্রম করা লাগে। কি সেই 5টা ধাপ? শুরুতে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি করতে হয় বা প্ল্যান করা লাগে, আমরা কি করব বা কিভাবে আগাবো। The bottom layer is strategy, where we lay a foundation for your ideas, for your design goals. These goals are based on user needs and the business objectives for the product. So এখানে মূলত আমাদের স্ট্র্যাটেজিটা সাজাতে হয় হচ্ছে ইউজারদের গোল, ইউজারদের নিডসটা অ্যাকচুয়ালি কী হতে পারে এবং আমাদের বিজনেসের গোলটা কী, অবজেক্টিভ বা পারপাসটা কী, এগুলো নিয়ে আমরা আগে থেকেই ভাবি। মনে আছে আপনাদের লাস্ট ক্লাসে আমরা রেস্টুরেন্টের বিজনেস তৈরি করতেছিলাম সবাই মিলে? সো ওইটা একটা স্ট্র্যাটেজিক্যাল ফেজ ছিল, যেখানে আমরা ভাবতেছিলাম বিভিন্ন অপরচুনিটিসগুলো নিয়ে, কোথায় হলে ভালো হয়, এরকম একটা ফাউন্ডেশন তৈরি করা, একটা আবছা ধারণা তৈরি করা, বেসমেন্টটাকে রেডি রাখা। অ্যান্ড ওইটার অনুযায়ী এইটার উপরে দাঁড়াবে হচ্ছে, যদি এইটা ঠিকঠাক মতো আমরা ভাবতে পারি, ওইটার অনুযায়ী আমরা হচ্ছে পরবর্তী স্টেপে আগাবো। যদি আমাদের স্ট্র্যাটেজি ঠিক না থাকে, তাহলে পরবর্তী স্টেজে গিয়ে আমরা স্কোপগুলো হয়তো প্রপারলি ফাইন্ড আউট করতে পারবো না। এটা কিন্তু ডিপেন্ড করে, এবং একটা ছাড়া আরেকটা পরিপূর্ণতা পাবে না, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তো স্কোপগুলো এক্ষেত্রে দ্য নেক্সট লেয়ার ইজ স্কোপ, ওয়্যার ইউ ডিটারমাইন দ্য টাইপ অফ প্রোডাক্ট ইউ আর বিল্ডিং। At this point, you will consider the kind of features and content you want to include in your product. So স্কোপের মধ্যে আপনার প্রোডাক্টটার কেমন স্কোপ আছে, বা আপনি কী ধরনের প্রোডাক্ট বা ফিচার রাখতে চান আপনার প্রোডাক্টের মধ্যে, সেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। যেমন আমরা রেস্টুরেন্টের মেনু নিয়ে ভাবছিলাম যে কোথায় আমরা দিচ্ছি এবং এটার কী সেল করা যেতে পারে, তাই না? এরকম স্কোপগুলো নিয়ে চিন্তাভাবনা করা। অ্যান্ড ফাইনালি অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রাকচার একটা তৈরি করার লাগে। দ্য মিডল লেয়ার ইজ স্ট্রাকচার্ড। হিয়ার ইউ উইল ফিগার আউট হাউ টু অর্গানাইজ ইউর ডিজাইন অ্যান্ড হাউ ইউ ওয়ান্ট ইউজার্স টু ইন্টারেক্ট উইথ দ্য প্রোডাক্ট। আপনার এখানটাতে ইউজারদের সাথে আপনার প্রোডাক্টের ইন্টারাকশানটা কেমন হবে, তাদের যদি কোনো মতামত থাকে, যেমন আপনি যদি এখানটাতে লাইক একটা জায়গা চুজ করে কোনো একটা রেস্টুরেন্ট ওপেন করেন, এখানটাতে মানুষ কোথায় বসবে, এখানে কি কি দেওয়া উচিত, চেয়ার টেবিল কেমন হবে, অ্যান্ড আপনার ক্যাশিয়ার কোথায় বসবে, এই অথবা সার্ভ কারা করবে, সার্বিক ব্যাপারটা নিয়ে আপনি একটা স্ট্র্যাটেজি বা স্ট্রাকচার মানে তৈরি করবেন। তো এটা বলা যায় একটা স্ট্রাকচারাল ফেজ, যেখানে কিনা আমরা এটা একটা গঠনগত দিক থেকে চিন্তা ভাবনা করি।
অ্যান্ড দেন আসে হচ্ছে স্কেলিটন। দ্য স্কেলিটন ইজ দ্য লেআউট অফ দ্য প্রোডাক্ট, just like the layout of our bones shape our skin. The skeleton layer details how your design works and like skeleton, users won't directly see it inner working. স্কেলিটন মানে হচ্ছে আপনারা যে কঙ্কালসার অংশটা দেখেন না আমাদের শরীরে, আমরা কিন্তু হাড় দেখি না, আমাদের হাড্ডি বা যেগুলো কিনা এগুলোকে আমরা দেখি 206টা হাড় বলা হয় মানুষের শরীরে থাকে। সো ওগুলো তো আমরা দেখি না, কিন্তু একটু ইমাজিন করেন তো মানুষের যদি ভিতরে হাড্ডি না থাকতো তাহলে কেমন হতো, আমরা হয়তো একদম খালি স্কিনটা আপনার শরীরে থাকলে কেমন হতো, তাই না? সো ওরকম বোনটা খুবই কার্যকরী একটা জিনিস, কিন্তু এটা মানুষ কিন্তু দেখতে পায় না। হ্যাঁ, ওরকম একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার স্কেলিটন পার্টটা। আপনার ডিজাইনটা ওভারঅল দেখতে কেমন হবে সেই জিনিসটা আপনি স্কেলিটন পার্টে ডিজাইন করবেন, কিন্তু আপনার যারা ইউজার তারা এটা সম্পর্কে জানবে না। যেমন আপনার শেফ কী রান্না করছে, আপনি কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করবেন এবং কী কী স্পেশাল মশলা আপনি ইউজ করবেন, অ্যান্ড সার্বিক কিছু ব্যাপার, এমন কিছু জিনিস যে কোনো বিজনেসের ক্ষেত্রে হতে পারে। আপনার প্রোডাক্টের ইনসাইডে কী কী টেকনিক আপনি ইউজ করেছেন সেটা হয়তো সরাসরি একজন ইউজার বুঝবে না বা দেখবে না, হয়তো কেউ স্টাডি করলে চেষ্টা করলে জানতে পারবে, কিন্তু আপনি হয়তো সরাসরি এটা এক্সপ্লোর করবেন না। কিন্তু খুবই ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে এই জিনিসটা। সো স্কেলিটন পার্টে মূলত আমাদের লেআউটটা দাঁড় করানো হয়, ওভারঅল ফাংশনালিটি কেমন হবে না হবে, মানুষের ফ্লো বা ইউজার ফ্লো বলা হয় অনেক সময়, এরকম বেশ কিছু জিনিস এখানে করা যায়। সো এই পার্টটা ডিরেক্টলি ইউজারদের সামনে থাকে না, বাট ব্যাক এন্ডে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এই জিনিসগুলো। অ্যান্ড এইটা যখন হয়ে যাবে তখন আমাদের ইউজারদের সামনে যেই পার্টটা থাকবে সবার উপরে, লাইক আমাদের বডির স্কিনের মতো আর কি, যেটা কিনা মানুষ আপনার সবার শেষে দেখতে পাবে, এরকম টাইপের একটা অবস্থান বা এরকম টাইপের একটা স্টেপ, সেটা হচ্ছে সারফেস লেভেল আর কি, যেটা ইউজারদের সামনে থাকে। দ্য টপ লেয়ার surface represents how the product looks to you, the user. The surface represents interface that users view and interact with. Think of the surface like the clothes or makeup you wear that are visible to the outside world. So আপনি যখন নাকি আমরা যখন পোশাক পরিচ্ছদ পরি বা এরকম আপনার যখন নাকি আমরা মেকওভার করি, এই জিনিসগুলো আপনার আমাদের দেখা যায় মানুষ দেখতে পায়, মানে লাস্ট আউটপুটটা হিসেবে আর কি। ঠিক তেমনি আপনি যখন ডিজাইনটা করবেন কোনো একটা প্রোডাক্ট, লাইক ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যাই করি না কেন, ডিজিটাল প্রোডাক্ট অথবা ফিজিক্যাল প্রোডাক্টও হতে পারে, এটার ফাইনাল আউটপুটটা যখন নাকি একজন মানুষ চোখে দেখতে পাবে, ইউজার দেখতে পাবে, ওটাকে বলা হয় সারফেস লেভেল। সো এই 5টা স্টেপের মাধ্যমে মূলত যেই ফ্রেমওয়ার্কটা তৈরি সেটাকে বলা হয় 5 এলিমেন্টস অফ ইউএক্স ডিজাইন। হ্যাঁ, এইটা আরেকটা ফ্রেমওয়ার্ক। কেমন? এখানে 5টা স্টেপ আছে। সাধারণত নতুন বিজনেস যখন শুরু করা হয় তখন এই ধরনের ফ্রেমওয়ার্ক ফলো করা উপযোগী। আর আগেরটা যেটা ছিল এটা চাইলে আপনি এক্সিস্টিং কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এক্সিস্টিং বলতে বোঝাচ্ছে অলরেডি এটা মার্কেটে লঞ্চ করা হয়ে গেছে, মানুষ কিনছে, মানুষ ইউজ করছে, সেই ক্ষেত্রে আর কি আগেরটা বেশি অ্যাপ্লিকেবল বা সুইটেবল এই জিনিসটা, ইউজার সেন্টার ডিজাইনটা। আর এইটা অনেক সময় নতুন প্রোডাক্টের ক্ষেত্রে বেস্ট হতে পারে, যখন কেউ একদম নতুন একটা স্টার্ট আপ শুরু করবে তখন। আরও এমন কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো নতুন স্টার্ট আপের জন্য বেস্ট, আবার কিছু কিছু ফ্রেমওয়ার্ক আরও পাবেন যেগুলো কিনা এক্সিস্টিং প্রোডাক্টের জন্য বা অলরেডি বাজারে চলমান কোনো একটা বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য। এটা গেল একটা। ওকে, থার্ড যে ফ্রেমওয়ার্কটা সম্পর্কে আমরা জানবো সেটাতে আমি চলে যাচ্ছি, উইচ ইজ দিস ওয়ান, অ্যান্ড দিস ইজ দ্য ডিজাইন থিঙ্কিং প্রসেস। ওয়ার্ল্ড ওয়াইড যত ফ্রেমওয়ার্ক ফলো করা হয় এর মধ্যে সবচাইতে কার্যকরী এবং সবচেয়ে বহুল ব্যবহৃত যেই ফ্রেমওয়ার্ক সেটার নাম হচ্ছে দ্য ডিজাইন থিঙ্কিং প্রসেস। এটা ভালো মতো আপনারা মনে রাখবেন এবং এটাকে ভালো মতো বুঝবেন যা বলবো। দ্য ডিজাইন থিঙ্কিং প্রসেস এমন একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক যদি কেউ ফলো করে তাহলে এই যে একটু আগে যে বলতেছিলাম না যে নতুন প্রোডাক্ট, নতুন বিজনেস অথবা এক্সিস্টিং প্রোডাক্ট বা এক্সিস্টিং কোনো বিজনেস, এই ফ্রেমওয়ার্ক যদি কেউ ফলো করে, এটা এমন একটা ফ্রেমওয়ার্ক, এটা আপনি নতুন ফ্রেমওয়ার্ক হিসেবে নেন অথবা পুরান ফ্রেমওয়ার্ক হিসেবে বা নতুন প্রোডাক্ট হিসেবে ইউজ করেন অথবা পুরনো কোনো এক্সিস্টিং প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করেন, সব কভার হয়ে যাবে যদি আপনি শুধু এই ডিজাইন থিঙ্কিং প্রসেসটা ফলো করতে পারেন। এটা সব ধরনের ফ্রেমওয়ার্কের জন্য প্রযোজ্য, অ্যাপ্লিকেবল আর কি। অ্যান্ড বেস্ট হচ্ছে যারা কিনা একদম নতুন কোনো একটা স্টার্ট আপ শুরু করতে চান তাদের জন্য এই ডিজাইন থিঙ্কিং প্রসেসটা খুবই কার্যকরী এবং বেস্ট।
এর জন্যই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ এই জিনিসটাকে প্রেফার করে এবং ইউজ করে থাকে ইউএক্স রিসার্চের মধ্যে। ম্যাক্সিমাম টাইম আপনি দেখবেন এটা বেসড করেই ইউএক্স স্টাডিগুলো তৈরি করা বা রিসার্চ করা। এছাড়া আনুষঙ্গিক অন্যান্য আরও যেগুলো আছে সেগুলোও কাজে লাগায় অনেকে, বাট এটা মোস্ট রিনোন্ড। এবং এই ক্ষেত্রে যদি আমরা দেখি কী কী স্টেপস আছে, এখানেও 5টা স্টেপ দেখা যাচ্ছে। দ্য ডিজাইন থিঙ্কিং ইজ আ ইউজার সেন্টার্ড অ্যাপ্রোচ to problem solving. It helps designers create solutions that address a real user problem and are functional and affordable. ডিজাইন থিঙ্কিং প্রসেসটা এখানটাতে ইউজার সেন্টার তো অবশ্যই প্রবলেম সলভিং করার ক্ষেত্রে ভালো একটা অ্যাপ্রোচ। অ্যান্ড 5টা এখানে স্টেপস থাকে। এর মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে এম্পাথাইজ, অ্যান্ড দেন ডিফাইন, তারপর আইডিয়েট, দেন প্রোটোটাইপ, অ্যান্ড দেন টেস্টিং। এখানে ইন্টারেস্টিং কিছু পার্ট আছে, যেমন এম্পাথাইজ ফেজটা খুবই ইন্টারেস্টিং, অ্যাট দ্য সেম টাইম আইডিয়েট ফেজটাও খুবই ইন্টারেস্টিং। ডিফাইনটা হয়তো আমরা কম বেশি রিলেট করতে পারবো। প্রোটোটাইপটা আরেকটা ইউনিক এবং এক্সেপশনাল একটা গুণ বা আমি বলতে পারি ফিচার এই ডিজাইন থিঙ্কিং প্রসেসের ফ্রেমওয়ার্কের। এবং এইটার প্রোটোটাইপটা যেটা দেখতে পাচ্ছি অন্যান্য ফ্রেমওয়ার্কের মধ্যে সাধারণত প্রোটোটাইপিং ফেজটা স্কিপ করা হয় বা থাকে না সাধারণত। ইভ্যালুয়েশনের জন্য প্রোটোটাইপ জিনিসটা হয়তো ওখানে মেনশন করা নেই, বাট ডিজাইন থিঙ্কিং প্রসেসে আমরা প্রোটোটাইপটা দেখতে পাই। অ্যান্ড এটাকে টেস্ট করানোর যে ফেজটা সেটাও খুবই ইন্টারেস্টিং, এবং টেস্টিংয়ের ফেজটা খুবই ইলাবোরেটেড। এখানটাতে সবচেয়ে ইলাবোরেটেড একটা টেস্টিং ফেজ ডিজাইন থিঙ্কিং প্রসেসে। সো এর প্রত্যেকটা পার্ট এক্সপ্লেইন করছি আমি। শুরুতেই এম্প্যাথাইজ যে ফেজটা, ডিউরিং দ্য এম্প্যাথাইজ ফেজ দ্য গোল ইজ টু আন্ডারস্ট্যান্ড ইউজার্স নিডস অ্যান্ড হাউ ইউজার্স থিঙ্ক অ্যান্ড ফিল. This involves a lot of user research, such as conducting surveys, interviews, and observation sessions. So you can get a clear picture of who your users are and the challenges they are facing. Empathize করার সময় আমরা দেখা যায় ইউজারদের সাথে কথা বলি, তাদেরকে নিয়ে সার্ভে কন্ডাক্ট করি অথবা ইন্টারভিউ করি, অথবা তাদেরকে কিছু প্রম্পট অ্যাসাইন করে তাদেরকে অবজার্ভ করি বিভিন্ন সেশনের মাধ্যমে। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি কোনটা আমাদের জন্য কাজে লাগবে। সো এগুলো সাধারণত করা হয়, এবং যাতে করে আমরা একটা ক্লিয়ার পিকচার পেতে পারি তাদের মেইন পেইন পয়েন্টটা কোথায়, সমস্যাটা কোথায়, বা তারা কী কী ধরনের সমস্যা ফেস করছে, সম্মুখীন হচ্ছে ওই স্পেসিফিক টপিক অনুযায়ী যে এইটা নিয়ে আপনি কাজ করতে চান আর কি। অ্যান্ড এম্প্যাথাইজ ফেজের পরে আসে হচ্ছে ডিফাইন ফেজ, যেখানে কি না আমরা জানতে পারি যে এখানটাতে তাদের সলিউশনটা বা তাদের থেকে আমরা যে রিসার্চ বেস ফাইন্ডিংস সেগুলো সম্পর্কে আমরা আরও ক্লিয়ার পিকচার পাই। ইন দ্য ডিফাইন ফেজ ইউ উইল ক্রিয়েট আ ক্লিয়ার প্রবলেম স্টেটমেন্ট অর আ ডেসক্রিপশন অফ দ্য ইউজার্স নিড দ্যাট ইউর ডিজাইনস উইল অ্যাড্রেস বেসড অন ইউর রিসার্চ ফাইন্ডিংস। সো এখানটাতে আমাদের রিসার্চ থেকে আমরা যে সকল আউটপুটগুলো পাই সেগুলোকে কেন্দ্র করে ডিজাইনারদের যে নিডস সেটাকে অ্যাড্রেস করবে এমন কিছু স্টেটমেন্ট, প্রবলেম স্টেটমেন্ট হতে পারে বা ডিসক্রিপশন হতে পারে, সেগুলোকে ডিফাইন করি। আচ্ছা সমস্যাটা কই, তারা কি বলতেছে, ওগুলোকে একদম পিন পয়েন্ট করে একটা একটা করে ধরে ধরে ডিফাইন করে ফেলি। এইটা ওনার সমস্যা, এইটা এইভাবে হয়েছে, এটা এই জন্য হয়েছে। সো এই ব্যাপারগুলো ডিফাইন করে একটা ডেফিনিশন আকারে আমরা সেট অফ ডেফিনেশনস রাখি, এবং এগুলো স্টেটমেন্ট আকারে থাকে। বিভিন্ন টেমপ্লেটস ফলো করে আমরা স্টেটমেন্ট করে থাকি। যেমন এখানে প্রবলেম স্টেটমেন্টের কথা বলা হয়েছে, এছাড়াও আমরা গোল স্টেটমেন্ট, এরপর হাইপোথেসিস স্টেটমেন্ট, এরকম বেশ কিছু স্টেটমেন্ট করে থাকি। দিস উইল ডিরাইভ ইয়োর টিম টুয়ার্ড আ ক্লিয়ার গোল ফর দ্য ডিজাইন অফ দ্য প্রোডাক্ট। সো এখানটাতে আপনার টিমকে এটা ক্লিয়ার গোলে নিয়ে যাবে এই প্রোডাক্ট ডিজাইন করার ক্ষেত্রে ডিফাইন ফেজটা। আচ্ছা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে আইডিয়েট। Once you land on a user problem and establish why it's an important one to solve, it is time for the ideate phase. যখন আপনি জেনে যাবেন বা আপনি যখন নাকি আবিষ্কার করে ফেলবেন যে ইউজারদের সমস্যাটা আসলে কি, এবং আপনার যখন এই স্টেটমেন্টটা বা ডেসক্রিপশনটা রেডি থাকবে, হ্যাঁ আমি জানি এখন ইউজারদের সমস্যাটা কোথায়, তাদের কী কী প্রবলেম হচ্ছে সেগুলো আমি এখন ক্লিয়ার, অ্যান্ড এখন আপনার সময় হচ্ছে এগুলোকে সলভ করার। প্রবলেম তো নিয়ে বসে থাকলে হবে না, সেগুলোকে সলভ করার ব্যাপারে ভাবতে হবে, এবং এই সময়টাই হচ্ছে মূলত আইডিয়েট করা লাগে। আইডিয়া জেনারেট, যেখান থেকে আইডিয়েট, হ্যাঁ আইডিয়া জেনারেট থেকে আইডিয়েট।
সো এখানে আমরা বিভিন্নভাবে ব্রেনস্টর্মিং করি, চিন্তাভাবনা করি, হ্যাঁ প্রবলেমটা এইটা, এটার জন্য সলিউশনটা তাহলে কী, বা কী হতে পারে, এক্সিস্টিং বাজারে কোনো সলিউশন আছে কি না, কী সলিউশন আছে, তাহলে আমরা এই সলিউশনটা কীভাবে অ্যাড্রেস করতেছি, বা এটার সলিউশনটা আমাদেরটার থেকে কতটা ভালো, অথবা আমরা যে সলিউশনটা এক্সিস্টিং আছে ওটা থেকে আমরা কীভাবে বেটার আরও সলিউশন ডিজাইন করতে পারি। এরকম আনুষঙ্গিক অনেক ব্যাপারগুলো নিয়ে আমরা আইডিয়েট ফেজটাতে কাজ করে থাকি। During ideation, your team brainstorms solutions to the problem you defined. The goal of ideation is to come up with as many design solution as possible. So ideate করার সময় আমরা যত সলিউশন পাবো পৃথিবীতে, আমাদের মাথায় যত কিছু আসবে সব কিছু একসাথে নিয়ে আসবো। অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে যারা এক্সিস্টিং সলিউশন করেছে তাদেরগুলো নিয়েও ভাববো। অর্থাৎ ম্যাথোডোলজির মধ্যে একটা রিসার্চ ম্যাথোডোলজির মধ্যে একটা ইনডিরেক্ট এরকম ম্যাথোডোলজি আছে, যেটা কিনা আমরা এক্সিস্টিং যারা কিনা আগে থেকে কাজ করেছে কোনো একটা সার্টেন প্রোডাক্ট বা প্রবলেম নিয়ে, ওনাদেরটা কেমন করেছে সেটা নিয়ে রিসার্চ করে থাকি। সো আইডিয়েশনের মধ্যে ওই পার্টটারও আমরা হেল্প নিব হয়তো। ওয়েল, তারপর হচ্ছে প্রোটোটাইপ ডিজাইন করা। সো প্রোটোটাইপটা মূলত যখন নাকি আমরা একটা সার্টেন ডিজাইন ফেজ তৈরি করে ফেলি, তখন এটার ফাইনাল আউটপুটটা কেমন হতে চলেছে ওইটারই একটা প্রোটোটাইপ বলা যায়। Once you have an idea of how to solve the problem, you are ready to enter the prototype phase. A prototype is an early model of a product that demonstrates its functionality. সো এখানটাতে প্রোটোটাইপের মধ্যে মূলত আমরা যখন সলিউশনটা ডিজাইন করে ফেলি প্রবলেমের জন্য, সেই সলিউশনটার একটা আর্লি মডেল বলা যায়, যেটার মধ্যে আপনার একটা ক্লিয়ার পিকচার থাকে বা কীভাবে কাজ করবে জিনিসটা, সেই জিনিসগুলো বুঝতে পারি। ফিগমাতে আমরা যে প্রোটোটাইপ করেছি না ওরকম টাইপের, সে আমরা ভাবতেছি একটা কোনো কিছু এরকম হবে দেখতে, সেটার একটা অ্যাকচুয়াল রূপ ইউজাররা কেমন দেখতে পাবে বা কেমন হবে মূলত এটার স্ট্রাকচারটা, সেই জিনিসগুলো আমরা ফাংশনালিটিগুলো টেস্ট করে থাকি প্রোটোটাইপের মাধ্যমে। Creating prototypes helps your team get a feel for what the product will actually look like and how users will experience the product. So টিম মেম্বারদের এটা বুঝতে সুবিধা হয় যে কিভাবে একজন ইউজার এটা ব্যবহার করবে অথবা এটার লুকসটা কেমন হবে, এই জিনিসগুলো আমরা অনুধাবন করতে পারি প্রোটোটাইপ করার মাধ্যমে। ফাইনালি আমাদের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে টেস্টিং। অ্যান্ড টেস্টিং ফেজের মধ্যে with your prototype in hand, you can test your designs with users, and এটা এই সময় দেখা যায় আমরা ইউজারদেরকে সরাসরি প্রোটোটাইপটা হ্যান্ড ওভার করি এবং তাদেরকে বিভিন্ন প্রম্পট অ্যাসাইন করি, এবং সেই প্রম্পটগুলো হয়ে থাকে সে আপনি যে প্রোডাক্টটা ডিজাইন করছেন, আপনার এখানে হয়তো বিভিন্ন ফিচার আপনি দিবেন, সে আপনি একটা রেস্টুরেন্টের জন্য অ্যাপ ডিজাইন করছেন, এবং সেই অ্যাপের মধ্যে এটার মাধ্যমে মানুষ হচ্ছে খাবার অর্ডার করতে পারবে বাসায় বসে থেকে। সো আপনি হয়তো তাকে অ্যাসাইন করবেন যে আপনি এখানে একটা ফিচার আছে অর্ডার ফুড ফ্রম এনি রেস্টুরেন্ট নিয়ার বাই ইউ। সো এখান থেকে আপনি তাকে যদি প্রম্পট অ্যাসাইন করেন যে আপনি এরকম আপনার আশেপাশে থেকে যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে এখানে খাবার অর্ডার করতে পারবেন, এবং এটা আপনি করেন, দেখেন তো করতে পারেন কি না। তো তাকে আপনি হোম স্ক্রিনে অ্যাক্সেস দিয়ে দিলেন, তখন সে সেই প্রোটোটাইপ থেকে চেষ্টা করলো করার। সো এভাবে করে আমরা বিভিন্ন ইউজারদের মাধ্যমে এইটা প্রোটোটাইপটা টেস্ট করাই, নিজেরা টেস্ট করি কয়েকবার, তারপরে ইউজারদের মাধ্যমেও টেস্ট করাই। During the test phase, users provide feedback about their designs before the product is built by engineers and launched to the public. You can use this feedback to make changes and improvements to your designs as many times as you need. So এখানটাতে আপনার যতবার দরকার আপনি চেঞ্জ করতে পারবেন ফিডব্যাকের উপর ভিত্তি করে ইউজারদের, অ্যান্ড ইউজারদের ফিডব্যাক পজিটিভ নেগেটিভ দুইটাই আমরা কনসিডার করবো টেস্টিং ফেজে। তারা যদি ভালো বলে সেটা অবশ্যই মাথায় রাখবো, যদি ওটার কোনো মডিফিকেশানস বলো বা সাজেশনস দিয়ে থাকে সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করবো এবং ওই অনুযায়ী সলিউশন করার চেষ্টা করব। তো এই হলো দ্য ডিজাইন থিঙ্কিং প্রসেসের স্টেপসগুলো, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেমওয়ার্ক। আমরা হোপসো এইটাই ফলো করব আমাদের কেস স্টাডির মধ্যে। এম্পাথাইজ, ডিফাইন, আইডিয়েট, প্রোটোটাইপ অ্যান্ড টেস্ট, এই 5টা ফেজের মাধ্যমে এই ডিজাইন থিঙ্কিং প্রসেসটা গঠিত। ওকে, দেন আমাদের 4 নম্বর যে ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে ডাবল ডায়মন্ড ফ্রেমওয়ার্ক। এটা মূলত অলরেডি এক্সিস্টিং যেই প্রোডাক্ট সেটার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে 4 নম্বরটা। তো ডাবল ডায়মন্ডের মধ্যে মূলত 2টা ডায়মন্ড শেপ পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা, এবং অ্যারো দিয়ে কিছু সিম্বল দেখতে পাচ্ছি, এর পাশাপাশি কিছু নামও দেখতে পাচ্ছি 1 2 3 4 এভাবে লেখা আছে। সো দ্য ডাবল ডায়মন্ড ইজ
a more traditional UX process which breaks down UX design into two main phases or diamonds: research and design. Each phase has two steps. সো এখানটাতে এটা একটা ট্রেডিশনাল ইউএক্স রিসার্চ করার প্রসেস, যেখানে দুইটা আলাদা স্টেপস থাকে বা ফেজ থাকে, এবং সেই ফেজগুলোকে ডায়মন্ড হিসেবে অ্যাড্রেস করা হয় যেহেতু ডায়মন্ডের মতো দেখতে। অ্যান্ড এটার মধ্যে প্রত্যেকটা স্টেপে বা ফেজের মধ্যে দুইটা করে আমরা স্টেপস দেখতে পাই প্রত্যেকটা ফেজের মধ্যে। যেমন রিসার্চ অ্যান্ড ডিজাইন, এই দুইটা হচ্ছে ফেজ, এবং রিসার্চ ফেজে দুইটা স্টেপস হচ্ছে ডিসকভার অ্যান্ড ডিফাইন। অ্যান্ড যখন ডিসকভার অ্যান্ড ডিফাইন হয়ে যায় তখন আমরা ডিজাইন করি। ডিজাইনের মধ্যে মূলত ডেভেলপ অ্যান্ড ডেলিভার। যখন আমরা ডিফাইন করে ফেলি প্রবলেমটা তখন এটা ডেভেলপ করি অ্যান্ড ডেলিভার করি। অ্যান্ড একদম শুরুতে চ্যালেঞ্জ হয়তো থাকে একটা, অ্যান্ড সেই চ্যালেঞ্জের অনুযায়ী আমরা একটা রিসার্চ করি, রিসার্চ থেকে একটা ডিজাইন দাঁড় করাই, সেই ডিজাইনের আউটকামটা কেমন সেটাকে টেস্ট করার চেষ্টা করি। এখানটাতে প্রিন্সিপালসগুলো হচ্ছে ডিজাইনের ফোকাস অন দ্য ইউজার, কমিউনিকেট ভিজুয়ালি অ্যান্ড ইনক্লুসিভলি, কোলাবোরেট অ্যান্ড আইটারেট। সো আইটারেশনটা তো বুঝেন, বারবার চেঞ্জ করা, কোলাবোরেট করা এবং কমিউনিকেট করা ভিজুয়ালি এবং ইনক্লুসিভলি। আরও ভিতরকার যদি কোনো ডিফাইন করা লাগে বা রিসার্চ নিয়ে যদি কোনো কাজ করা লাগে সেগুলো করা হয়, এবং অবশ্যই ইউজারদের নিডসটাকে ফোকাসে রাখা হয়। সরি ওয়েল, তো চ্যালেঞ্জ এগুলো হচ্ছে লাইক ধর তক্তা মারপেরেক টাইপের কিছু সে আপনি একটা এক্সিস্টিং প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে ফেলছেন, ওটাতে ইউজারদের একটা ফিডব্যাক দিচ্ছে যে এটা ভালো না, এখানে এই জিনিসটা কেমন জানি ভালো করতেছে না। সো ওই জিনিসটাকে নিয়ে আপনি রিসার্চ করবেন এবং ওইটাকে প্রবলেমটা কী আসলে ডিসকভার করবেন, ওটাকে নিয়ে ডিফাইন করতে হবে এক্স্যাক্টলি প্রবলেমটা কী, কিছু ডেমনস্ট্রেশন অথবা কিছু স্টেটমেন্টের মাধ্যমে। দেন ওটা নিয়ে আপনি একটু ডেভেলপ এন্ডে চিন্তা ভাবনা করবেন যে কীভাবে এটা ডিজাইনটা ডেভেলপ করা যায়, এবং ডেভেলপ করা হয়ে গেলে এটাকে আপনি ডেলিভার করবেন, এবং ডেলিভার করা হয়ে গেলে ওখান থেকে আপনি আউটকামটা আবার টেস্ট করবেন। দেখেন এখানে কিছু অ্যারো দেওয়া আছে, এখানে আপনি শুরু করলেন, শুরু করে এখানে আসলেন, আসার পর আপনি এখান থেকে উপরের দিকে আসলেন, ডেলিভার করলেন, দেন আউটকামটা চেক করলেন। যদি মনে হয় যে এটা প্রপার না, তখন আপনার এখান থেকে যদি আবার মনে হয় না চ্যালেঞ্জ সমাধান হয়নি, তাহলে আবার আপনি রিপিট করতে পারবেন। সো এইভাবে ঘূর্ণায়মান অবস্থায় আমরা এই জিনিসটাকে ফলো করে থাকি। এ হলো ডাবল ডায়মন্ড। সো এখানটাতে যেমনটা বললাম তখন আমি ডিসকভার দ্য প্রবলেম, ডিফাইন দ্য প্রবলেম, তারপর হচ্ছে ডেভেলপ দ্য সলিউশন ফর দ্য প্রবলেম, ডেলিভার দ্য প্রোডাক্ট। সেইভাবে করে এটার চ্যালেঞ্জ থেকে নিয়ে আউটকাম পর্যন্ত আসা যায়। অ্যান্ড হিয়ার কামস দ্য সেকেন্ড লাস্ট ওয়ান ইজ লিন ইউএক্স। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা ওরকম ডাবল ডায়মন্ড টাইপের। এটাও দেখা যায় এক্সিস্টিং প্রোডাক্ট যেগুলো লঞ্চ করা আছে খুব দ্রুত এফিশিয়েন্ট ওয়েতে কাজ করার জন্য এই লিন ইউএক্স ফ্রেমওয়ার্কটা ফলো করা হয়, এবং এই লিন ইউএক্স নামে একটা বইও আছে। যাই হোক, এখানটাতে মূলত থিঙ্ক করা হয়, মেক করা হয় এবং চেক করা হয়। মানে খুব দ্রুত কাজটা করা যায়। কোনো একটা সমস্যা হয়েছে, ওকে এটা নিয়ে ভাবো, ওকে ফাইন ভাবলাম, এবার এটা তৈরি করো, ওকে তৈরি করলাম, ওকে চেক করো ঠিক আছে কিনা, হ্যাঁ চেক করছি ঠিক নেই, ওকে আবার থিঙ্ক করো তাহলে কেমন ঠিক হবে, ওকে আবার মেক করো এবং ওইটাকে আবার চেক করো। সো থিঙ্ক মেক চেক, থিঙ্ক মেক চেক, এভাবে করে ঘুরতে থাকে আর কি। সো ইউএক্স রিসার্চাররা যখন নাকি কোনো একটা টিমে কাজ করে তখন বেশিরভাগ সময় তারা হয়তো লিন ইউএক্সের মাধ্যমে এক্সিস্টিং টুকটাক প্রবলেমগুলো সলভ করে থাকে। রিনাউন্ড যে সকল ব্র্যান্ডগুলো এখন বাংলাদেশে আছে তাদের যদি ইউএক্স রিসার্চারদের কাজ বলেন তাহলে এইটাই তাদের কাজ। তারা ইনস্ট্যান্ট কোনো একটা প্রবলেম থাকলে সেটাকে এভাবেই সলভ করে থাকে, থিঙ্ক করে, মেক করে, চেক করে। সো সিনিয়র ডিজাইনার যারা তারা মোটামুটি খুব সহজেই এই লিন ইউএক্স প্রসেসটা ফলো করতে পারে, বিকজ তাদের ভ্যাস্টলি এক্সপিরিয়েন্স থাকে এই ব্যাপারে বা এই ফিল্ডে, এবং তারা এটা সহজেই ফলো করতে পারে। এছাড়াও যদি নতুন কোনো কিছু অ্যাড করা লাগে, নতুন কোনো ফিচার নিয়ে কাজ করা লাগে, সেগুলো তারা অন্যান্য ফ্রেমওয়ার্কের মাধ্যমে ফলো করে কাজ করে থাকে, অথবা সেই ফ্রেমওয়ার্কগুলো যদি অ্যাপ্লিকেবল হয় সেগুলোকে অ্যাপ্লাই করে নতুন কিছু ইনক্লুড করে। দ্য লিন ইউএক্স প্রসেস ফোকাসেস অন রিডিউসিং ওয়েস্টেড টাইম অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড প্রডিউসিং আ ওয়ার্কেবল প্রোডাক্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। যেমনটা বলছিলাম যে লিন ইউএক্সে মূলত সময়ের যে অপব্যয় এটা কমায় ফেলে, অ্যান্ড এখানটাতে ওয়ার্কেবল একটা প্রোডাক্ট যত দ্রুত সম্ভব দেওয়া যায় সেটা তৈরি করা হয়। সে আপনি মার্কেটে একটা প্রোডাক্ট লঞ্চ করে ফেলছেন, হঠাৎ করে অ্যাপের কোনো একটা ফিচার কাজ করতেছে না, সো আপনার তো এটা লঞ্চ করা, মানুষ তো এখন ইউজ করতেছে। ধরেন বিকাশের সেন্ড মানি যদি হঠাৎ করে বলে আমাদের সেন্ড মানি কাজ করতেছে না, অথবা আমাদের ব্যালেন্স চেক করা যাচ্ছে না, এটা খুবই ভয়ানক একটা অবস্থা হবে না? মানুষ পাগল বানায় ফেলবে, ওদের কী বলে এটা কেমনি কী। তো এক্ষেত্রে যদি বলে বিকাশ ঠিক আছে সমস্যা নেই, 2025 সালের ডিসেম্বর মাসে আপনারা এটা সলিউশন পাবেন, তো সবাই বলবে বাদ দাও, আমরা নগদ সলিউশন চাই, আমরা নগদে যেতে চাই, বিকাশ বাই বাই। সো এরকম আপনার বিভিন্ন চ্যালেঞ্জেস থাকে। সো সেই ক্ষেত্রে আমরা লিন ইউএক্স যদি ফলো করে সময়টা খুব দ্রুত তারা হয়তো
বাঁচিয়ে কাজ করতে পারবে। দ্য প্রসেস ইজ আইটারেটিভ, meaning the team continues to update and make revisions to the product as they gather user research and stakeholders feedback. সো এখানটাতে তাদের রিভিশনসগুলো বা আইটারেশনগুলো, চেঞ্জেসগুলো মূলত দুইটা জিনিসের উপর ভিত্তি করে হয়ে থাকে। একটা হচ্ছে ইউজার রিসার্চ যেগুলো তারা গ্যাদার করে সেটার উপর ভিত্তি করে, অ্যাট দ্য সেম টাইম স্টেক হোল্ডার্স যারা থাকে অর্থাৎ বিজনেসের যারা ওনার থাকে তাদের উপর, তাদের মতামতের উপর ভিত্তি করেও হতে পারে। সো অনেক সময় দেখা যায় ফিডব্যাকটা সবসময় যে ইউজারদের কাছ থেকে আসবে এমন না। স্টেক হোল্ডার্স যারা অর্থাৎ মালিকানা যারা, বিওডি যারা, বোর্ড অফ ডিরেক্টরস হতে পারে অথবা সি লেভেলের কেউ হতে পারে, সিইও, সিটিও, সিএইচআরও, হোয়াট এভার, এরকম বিভিন্ন সি লেভেলের ওয়ার্কার যারা থাকে, এক্সিকিউটিভ যারা থাকে, ওনারা আপনার বিভিন্ন সময় ফিডব্যাক বা মতামত দিতে পারে। সেই অনুযায়ী আপনাকে হয়তো কাজ করার লাগতে পারে বা প্রয়োজন হবে। এই হলো লিন ইউএক্স। অ্যান্ড হিয়ার ইজ দ্য লাস্ট ওয়ান হুইচ ইজ বেসিক ফ্রেমওয়ার্ক। মূলত বেসিক এটা একটা ইলাবোরেশন আছে, BASIC, প্রত্যেকটার আলাদা আলাদা করে। Basic UX is a framework for usable products. The relatively new framework provides interaction design guidelines for modern product development. So নতুন যে সকল প্রোডাক্টগুলো আসছে বা আসতেছে এগুলোকে মূলত, বা যেগুলো অলরেডি লঞ্চ করা আছে এরকম টাইপের প্রোডাক্টগুলোতে এই ফ্রেমওয়ার্কটা ফলো করা যেতে পারে। এটা একটা নতুন ফ্রেমওয়ার্ক, রিলেটিভলি নিউ। সো এখানে ইলাবোরেশনটা হচ্ছে এরকম, যখন আপনি কোনো প্রোডাক্ট ডিজাইন করবেন সেক্ষেত্রে কিছু জিনিস মেনটেন করা লাগবে। যেমন বি ফর বিউটি, ইজ ইট অ্যাস্থেটিক্যালি প্লিজিং? আপনি যে ডিজাইনটা করেছেন সেটা ভিজুয়ালি কতটা আই প্লিজিং, বা এটা ভিজুয়াল অ্যাস্থেটিকটা মেনটেন করতেছে কিনা, নান্দনিক কিনা জিনিসটা। ডাজ ইট ফলো দ্য স্টাইল গাইড? ইজ ইট প্রপারলি অ্যালাইনড? এই ডিজাইনটা করার সময় আপনি স্টাইল গাইড ফলো করেছেন কিনা বা ডিজাইন সিস্টেম ফলো করেছেন কিনা, প্রপারলি অ্যালাইন কিনা। সো আমরা যে ফ্রেমওয়ার্কগুলো ফলো করবো আমরা হয়তো মোস্টলি এই দুইটা, এইটা এবং আরেকটা ফ্রেমওয়ার্কের কম্বিনেশনে কাজ করব। যেমন দ্য ডিজাইন থিঙ্কিং প্রসেসের মধ্যে আমরা যেহেতু নতুন, এটা বেসিক্স, এবং ডিজাইন থিঙ্কিং প্রসেসটা যেহেতু ডিটেলড, ওটার মধ্যে আমরা হয়তো এটার সাথে কিছু কম্বিনেশন করতে পারি। যেমন আমরা এখান থেকে স্টাইল গেটটা হয়তো ইউজ করব, আর বাকি বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো। অ্যান্ড অ্যাক্সেসিবিলিটির দিক থেকে, এই ফর অ্যাক্সেসিবিলিটি, ক্যান এভরিওয়ান ইউজ ইট? সবাই এটা ব্যবহার করতে পারে কিনা। ডাজ ইট কমপ্লাই উইথ স্ট্যান্ডার্ড মেনটেন করে কিনা। ইজ ইট ক্রস প্ল্যাটফর্ম কম্পিটেবল? সব ধরনের প্ল্যাটফর্মে এটা কম্পিটেবল কিনা। এই ব্যাপারগুলো এখন মেনটেন করার প্রয়োজন পড়ে। নতুন নতুন যত প্রোডাক্ট দেখবেন তারা এই ব্যাপারগুলো খেয়াল রেখে আগায় বা কাজ করে। অ্যান্ড দেন আসে অ্যাজ ফর সিম্পলিসিটি, ডাজ ইট মেক লাইফ ইজিয়ার? এটা কি জীবনকে সহজতর করে নাকি আরও কমপ্লেক্স বানায় ফেলে? আপনি এমন একটা ফিচার রাখতে পারেন যেটা কিনা দুনিয়ার কেউ বুঝবে না আপনি ছাড়া। সো এটা করে লাভ নেই। সিম্পল বলে একটা কথা আছে, ডিজাইনের ভাষায় একটা টার্ম খুব ইউজ করা হয় যেটা কিনা আমিও আমার জীবনের মটো হিসেবে তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে KISS, KISS, কিপ ইট সিম্পল স্যার, বা স্টুপিড বলা অবশ্য, কিপ ইট সিম্পল। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অ্যাজ আ ডিজাইনার তো খুবই গুরুত্বপূর্ণ। সো আপনার জীবন হবে নিট অ্যান্ড ক্লিন, কোনো আউলাঝোলা কোনো কিছু না, যেটুকু দরকার ওটুকুই আপনি রাখবেন, এবং কোনো গোজামিল বা একদম এলোমেলো কোনো কিছু রাখেন না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ডিজাইনারের জীবনে তো মাস্ট। সো এই জিনিসগুলো আপনি ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা লাগবে আর কি। সিম্পলিসিটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশেষ করে ডিজাইনে তো মাস্ট। সার্বজনীন গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য ওয়ার্ল্ড ওয়াইড সিম্পলিসিটি মেনটেন করলে সবাই এটা পছন্দ করে বা সবাই নিতে পারে আর কি। সবাই কমপ্লেক্স থিঙ্কার না পৃথিবীতে, বা সহজভাবে নিতেই সবাই পছন্দ করে, কঠিন কোনো কিছু কেউ অ্যাপ্রিসিয়েট করে না। এমন কিছু যদি আপনি বলেন যেটা পৃথিবীতে কেউ কিছু সার্টেন মানুষ বুঝতেছে, বাকিদের মাথার উপর দিয়ে যাচ্ছে, এই জিনিসটা আসলে কেউ গ্রহণ করবে না। সো বোধগম্য যাতে হয়, এটাকে বলা হয় ইনটিউটিভনেস। পরবর্তী স্টেপটা হচ্ছে ওইটাই। আচ্ছা যাক, সিম্পলিসিটি নিয়ে আরেকটু বলা আছে, ডাজ ইট রিডিউস ইউজার্স ওয়ার্কলোড? ইজ ইট ফাংশনালিটি নেসেসারি? সো এখানটাতে ইউজাররা কি খুব প্রেশার ফিল করে আপনার কাজটা করতে গিয়ে, বা ওয়ার্কলোড বেশি মনে হয়, নাকি ফাংশনালিটিতে কোনো ঝামেলা আছে কিনা, বা যে ফাংশনালিটিগুলো দিয়েছেন সেগুলো আদৌ প্রয়োজনীয় কিনা, সবগুলো এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে সিম্পলিসিটি কম বেশি করা যায় বা মেনটেন করা যায়। অ্যান্ড দেন কাম আইটিউটিভনেস, আই ফর আইটিউটিভনেস। সো এখানটাতে এটা সহজাতভাবে বোধগম্য কিনা সেই ব্যাপারটা আর কি মিন করছে, মানুষ সহজে এটা বুঝতে পারে কিনা, দেখলেই যাতে বুঝতে পারে এরকম, বা কীভাবে হবে সেই জিনিসটা সহজেই তাদের মাথায় চলে আসবে আর কি। ইজ ইট ইজি টু লার্ন?
ডাজ ইট রিকোয়ার লিটল অর নো ইনস্ট্রাকশনস, এটা কাজ করতে গেলে বা এই জিনিসটা নিয়ে ইউজ করার ক্ষেত্রে কোনো ইনস্ট্রাকশন প্রয়োজন হয় কি না, অল্প ইনস্ট্রাকশন হোক অথবা বেশি হোক বা কোনো ইনস্ট্রাকশন ছাড়াই মানুষ কাজ করতে পারে কিনা। ইজ ইট আউটকাম অর আউটপুট প্রেডিক্টেবল, এটার আউটকামটা প্রেডিক্টেবল কিনা, সে এই বাটনটাতে ক্লিক করলে এইটা হবে বা এখানে ক্লিক করলে আপনি এই জিনিসটা হয়তো হবে, এই জিনিসটা আপনি একটা সহজতভাবে যাতে বুঝতে পারে মানুষ এই জিনিসটা। আইটিউটিভনেস নিয়ে আপনি আরও জানবেন সামনে ইউএক্স রিসার্চ করার সময়। সো সহজতভাবে মানুষ যাতে বুঝতে পারে, যেমন একটা ওয়েবসাইটে কোথায় ক্লিক করলে কি হবে, যেমন একটা আপনি যদি একটা অ্যাপের মধ্যে একটা সার্কেল অথবা একটা রেক্ট্যাঙ্গেল দেখেন যেখানে এটা উপরের দিকে আছে এবং পাশে একটা নাম লেখা, সো এখানে সার্কেলে ক্লিক করলে যে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, এটা কি আপনাকে বলতে হয় নাকি ইউজ করতে করতে আপনি ইউজ টু হয়ে গেছেন, বুঝতেই পারেন যে এখানে ক্লিক করলে হয়তো কিছু একটা হবে, এখানে ক্লিক করলে হয়তো আমাকে প্রোফাইলে নিয়ে যাবে। আবার একটা বেলের মতো দেওয়া থাকে, অ্যালার্মের বেলের মতো একটা আইকন দেওয়া থাকে। ধরেন 1990 সাল থেকে আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি জেলে ছিল, কখনো স্মার্টফোন চালায় নেই, তাকে যদি স্মার্টফোন দিয়ে আপনি বলেন এই বেলটা দিয়ে কী মিন করে, সে হয়তো বুঝতে পারবে না, কজ সে দুনিয়ার বাইরে। আর যদি কেউ একজন এটা ইউজ করে থাকে স্মার্টফোন বা ওই বাটন ফোন থেকে এই রেভলিউশনের সাথে কেউ যদি নিজেকে অ্যাটাচ রাখে ফ্রিকোয়েন্টলি, সে এটা খুব ইজিলি বুঝতে পারবে যে এই নোটিফিকেশান বেল বোঝাচ্ছে, এখানে ক্লিক করলে আমাকে নোটিফিকেশান দেখাবে, তাই না? সো এই ব্যাপারগুলো আর কি ইনটিউটিভলি যাতে মানুষ বুঝতে পারে। হিয়ার কামস দ্য লাস্ট ওয়ান, কনসিস্টেন্সি, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ডিজাইন এক এক পেজে যাতে এক এক রকম দেখতে না হয়, এক এক স্ক্রিন যাতে বা এক এক পেজ যাতে এক এক রকম দেখতে না হয়, সবগুলো যাতে একটা সিমিলারিটি বজায় থাকে। তো এই ক্ষেত্রে স্টাইল গাইডটা খুবই গুরুত্বপূর্ণ আর কি ভূমিকা পালন করে। ডাজ ইট ম্যাচেস দ্য সিস্টেম, আপনার যে স্টাইল গাইড বা যে ডিজাইন সিস্টেম সেটা ম্যাচ করে কিনা। ডাজ ইট রিইউজ এস্টাবলিশড প্যাটার্নস, ইজ ইট পারফর্ম ইজ ইটস পারফরমেন্স কনসিস্টেন্ট, এখানে পারফরমেন্সটা ভ্যারি করে কিনা বা এটা আপ ডাউন খুব বেশি করে কিনা, কোনো পেজ লোড হতে অনেক বেশি সময় লাগে, কোনোটা একদম খুব ফাস্ট হয়ে যাচ্ছে, বা কোনো একটা ফিচার খুব সহজেই দারুণভাবে কাজ করতেছে আরেকটা একদম জট, এই বিষয়গুলো যাতে না হয়, কনসিস্টেন্ট হইতে হবে পারফরমেন্সটা। অ্যাট দ্য সেম টাইম এটাতে যাতে রিইউজ কন্টেন্ট বেশি থাকে বা ইউজ করা যায়, এমন কোনো একটা প্যাটার্ন বা এমন কোনো একটা শেপ আছে যেটা কিনা বারবার ইউজ করা এবং ওইভাবেই হয়তো মাঝখানে ডেটা চেঞ্জ বাট বারবার ইউজ করা হয়েছে। সো কম্পোনেন্টসের মাধ্যমে আমরা এগুলো বারবার ইউজ করে থাকি। সো বেসিক্স যে ফ্রেমওয়ার্কটা এটা ইউজ করলে মূলত আমাদের ডিজাইনটা বেশ কিছু দারুণ দারুণ ফিচার এর গুণে গুণান্বিত হয়, যেমন বিউটিফুল হয় জিনিসটা, অ্যাক্সেসিবল হয়, সিম্পল হয় দেখতে, ইনটুইটিভ হয়, অ্যান্ড লাস্টলি এটা কনসিস্টেন্সি বজায় থাকে। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা এইটাও মাথায় রাখবো এবং আমাদের যখন কাজ হবে বা প্রোডাক্ট ডিজাইন করবো আমরা এই বেসিক্সের ব্যাপারগুলো আমরা অবশ্যই মেনটেন করবো, আমরা যেই ফ্রেমওয়ার্কই ফলো করি না কেন। এই হলো মোটামুটি আমাদের স্লাইড শেষ, 29টা স্লাইড দেখাইছি যদিও, বাট যতটা সম্ভব খোলাসা করে বোঝানোর চেষ্টা করছি। সো আমরা ইনশাল্লাহ ডিজাইন থিঙ্কিং প্রসেস হয়তো ফলো করতে চলেছি, বাকি যেগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা ধারণা রাখেন, শিখে রাখেন, জেনে রাখেন, আর রেকর্ডটা দেখে লাগলে খাতায় নোট করেন, খুব সুন্দর মতো স্পেসিফিকলি প্রত্যেকটা জিনিস বুঝেন, লিখে রাখেন, যাতে করে আপনার এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন আসে বা ইন ফিউচারে যদি কোথাও ইউজ করা লাগে সেটা যাতে আপনি করতে পারেন বা বুঝতে পারেন। এবং আপনি যখন যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ফলো করে ফেলবেন যেটা কিনা খুবই ডিটেলস এবং কমপ্লিট, তাহলে বাকি ফ্রেমওয়ার্কগুলোর সাথে আপনি লিঙ্ক করতে পারবেন বা যে কোনো সময় ফলোও করতে পারবেন। সো এরকম একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে দ্য ডিজাইন থিঙ্কিং প্রসেস, যেটা নিয়ে আপনি হয়তো জেনেছেন ইতিমধ্যে। এটা আপনি ফলো করলে অন্য যে কোনো ফ্রেমওয়ার্কের সাথেই সহজেই আপনি অ্যাডাপ্ট করতে পারবেন বা বুঝতে পারবেন আর কি। বলেন কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন আছে কিনা সোফার যা বললাম এগুলো নিয়ে, বা বুঝতে পেরেছেন কিনা সেটাও জানাবেন। বলেন প্লিজ ইমতিয়াজ ভাই। জি ভাইয়া, ওই কেস আমরা যখন কেস স্টাডি করব তখন কি উল্লেখ করতে হবে যে আমরা কোন ফ্রেমওয়ার্কটা ফলো করছি? তখন আমরা উল্লেখ করে দিব ফ্রেমওয়ার্ক কোনটা ফলো করেছি, কোন কোন প্রসেসগুলো আসছে আমাদের ইউএক্স রিসার্চে, সব কিছু দেখা যাবে। ফ্রেমওয়ার্কের বাইরেও কিছু স্টেপস হয়তো থাকবে, সেগুলো আমাদের উল্লেখ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে। ওয়েল, আজকে আমি একটু কনক্লুড করতে হচ্ছে কজ আমাকে মানে একটা শিডিউল আছে, আমাকে একটু মিট করতে হবে একটা ভাইয়ের সাথে।
সো একান্তই পার্সোনাল, বাট আমার এটা না করলেই না। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আজকে জয়েন করার জন্য, অ্যান্ড আমি কনক্লুড করবো খুব শীঘ্রই। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি একটু করবেন। এসির আরাফাত প্লিজ বলেন। ভাই আমাদের গ্রুপের ব্যাপারটাকে আমরা নিজেরাই করে নিব ভাই। আপনারা নিজেরাই করেন, সমস্যা নেই। যে কোনো তিনজন, ম্যাক্সিমাম তিনজন হবেন, এর বেশি না, মাথায় রেখেন এটা। হ্যাঁ, যে কোনো তিনজন হতে পারেন। এখন কথা বলেন নিজেরা, দেন আমাকে জানান। নেক্সট ক্লাসে হয়তো আমি জিজ্ঞেস করবো কে কে টিম করেছেন বা কার সাথে কার টিম হয়েছে আমাকে বলেন। ওটা নিয়ে আমি হয়তো একটা শিট মেনটেন করবো যেখানে কিনা আপনাদের ফোন নাম্বার, ইমেলস এগুলো থাকবে। ওকে, টিম করেন, আমাকে জানেন। পাশাপাশি টপিকগুলো চুজ করেন, কোন কোন টপিক আপনার আছে। প্রত্যেকেই টপিক নিয়ে আসেন, আমি ফাইনাল করবো টপিক, সমস্যা নেই। পরবর্তী ক্লাসটা হয়তো এটা নিয়ে আমাদের যাবে, টিম ফর্ম করা, ফাইনালাইজ করা অ্যান্ড টপিক চুজ করা, অ্যান্ড দেন আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করবো ইনশাল্লাহ। স্যার একটা কথা ছিল, বলেন প্লিজ। এই যে আমরা একটা ক্লাস মিস করলাম, এটা কি পরবর্তীতে পিছিয়ে যাবে নাকি এটা ডিরেক্ট বাদ, বা এই যে মান্থলি যে কোর্সটা হিসেবে হলো আসে? আপনার এই যে আজকের ক্লাসটা হচ্ছে না, এটা কিন্তু আজকের যে টপিক ওইটা ওই দিন যদি ক্লাস হতো তাহলে এটাই কভার হতো। তার মানে কি, এখানে বাদ বলে কোনো কথা না, আমরা মানে হচ্ছে পিছিয়ে জাস্ট, এই হ্যাঁ ডেটের সাথে। রাইট। সো গভর্নমেন্ট হলিডে, এক্ষেত্রে কিছু করার নেই। আরও হয়তো সামনে এরকম আসতে পারে, কজ সামনে রমাদান আসতেছে। জানি না ওই পর্যন্ত লম্বা হবে কিনা আপনাদের, বাট চেষ্টা করবো এর আগে যদি শেষ হয় ভালো, যদি না হয় ইন কেস সেক্ষেত্রে হয়তো যাবে রমাদান পর্যন্ত। তো তখন হয়তো ক্লাস টাইম একটু কমানো হতে পারে বা লাগতে পারে, এই তো। তো অ্যাডজাস্ট করে নেব আমরা, বাট টপিক কোনোটাই রিডিউস করা হবে না। টপিক আপনাদের যা যা কারিকুলামে আছে এগুলো অবশ্যই কভার করে সামনে ফরওয়ার্ড করা হবে ইনশাল্লাহ। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা এক্সট্রা কিছু দেখতে হবে। ওয়েল, আমাকে জানান যদি কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে। আর নেক্সট ক্লাসে আপনাদের টাস্ক কী থাকবে, টাস্ক হচ্ছে আজকে যা পড়ালাম এগুলো ভালো মতো পড়েন, অ্যান্ড এটা পুরোটা একদম গিলে ফেলেন, যা বলা যায় মানে মেমোরাইজ করে ফেলেন বলা যায়। কাজ এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, সামনে যে কাজগুলো হবে সেখানটাতে এগুলো রিলেট করতে পারবেন, বা ইন ফিউচার এটা কাজে লাগবে আপনার। ফ্রেমওয়ার্ক ইউএক্স ডিজাইনার হিসেবে ফ্রেমওয়ার্ক সম্পর্কে পড়াশোনা না থাকা এটা মানে অনেক ভীতিকর একটা বিষয়। কেউ একজন ইউএক্স রিসার্চার বা ইউএক্স রিসার্চ করবে, সে ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানে না, এটা কল্পনাই করা যায় না এবং পারবেই না কখনোই একজন মানুষ রিসার্চ করার ব্যাপারটা আর কি। সো এটাকে আপনারা ভালো মতো আত্মস্থ করেন, এটাই আমি আশা করব। আর যদি চান কাজ করতে পারেন, এবং সেটা দেখাতে চাইলে সাবমিট করতে পারেন, আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। ওয়েল, আমি তাহলে রেকর্ডটা অফ করতেছি এবং আপনাদের কাছে একটু সময় চাচ্ছি, কজ